ওয়েব হ্যাকিং ও ওয়েব সিকিউরিটি সিরিজের তৃতীয় পর্বে স্বাগতম। এর আগের দুটো পর্বে আমরা যথাক্রমে ওয়েবসাইটের বেসিক এবং ওয়েব টেকনোলজি সম্পর্কে জেনেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকেও আমরা ওয়েব হ্যাকিং ও সিকিউরিটির জন্য প্রয়োজনীয় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ থাকবে, প্রথম দুটি পর্ব না দেখে থাকলে আগে সেগুলো দেখে নিন, তাহলে আজকের আলোচনা বুঝতে সহজ হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলো পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে নিয়মিত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েব হ্যাকিং বলতে কী বোঝায়? সহজ করে বলতে গেলে ওয়েব হ্যাকিং হচ্ছে HTTP প্রোটোকল বা ইন্টারনেটের মাধ্যমে কোনো ওয়েবসাইটের ওয়েব অ্যাপ্লিকেশনকে এক্সপ্লয়েট করা। অর্থাৎ ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ত্রুটিকে কাজে লাগিয়ে কোড, প্রোগ্রাম বা কমান্ড ব্যবহার করে ওই ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেওয়া। গত পর্বে আমি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেখানে আমি দেখিয়েছি ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ব্রাউজারের মাধ্যমে সার্ভারে থাকা ওয়েব পেজ এবং ইউজারের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে থাকে। ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য পাবলিক সার্ভারে হোস্ট করা থাকে, তাই যে কেউ ইন্টারনেট অথবা ইন্টারনেটের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করতে পারে। আর এসব অ্যাপ্লিকেশনের গ্রাফিক্যাল ইন্টারফেস ম্যানিপুলেটিং, URI ট্যাম্পারিং কিংবা HTTP এলিমেন্ট এক্সপ্লয়েটের মাধ্যমে ওয়েবসাইট হ্যাক করতে পারে। এছাড়া হ্যাকাররা ওয়েব হ্যাকিংয়ের জন্য আরও অনেক মেথড ইউজ করে থাকে, যেমন সিকিউর ইনজেকশন অ্যাটাকস, ক্রস সাইট স্ক্রিপ্টিং, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি, ইনসিকিউর কমিউনিকেশনস ইত্যাদি। ওয়েব হ্যাকিং ঝুঁকি। বর্তমান সময়ে অধিকাংশ প্রতিষ্ঠানের বিজনেস ও সার্ভিস অনলাইন নির্ভর হয়ে গেছে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো অনলাইনে গ্রাহক সেবা দিচ্ছে। তাই সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলো হয়ে উঠেছে হ্যাকারদের প্রধান টার্গেট। অনেক সময় হ্যাকার গ্রুপগুলো অনৈতিকভাবে অর্থ উপার্জনের জন্য কিংবা নিজেদের অস্তিত্ব ও দক্ষতা জাহির করতে অথবা প্রতিপক্ষকে ঘায়েল করতে সাইবার অ্যাটাক পরিচালনা করে থাকে। কিন্তু মনে রাখা উচিত, হ্যাকিং একটি ক্রাইম, আর এসব অপরাধীদের ট্র্যাক করার যথেষ্ট সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। ওয়েব হ্যাকিং টার্গেট সমূহ। সাধারণত হ্যাকাররা তাদের টার্গেট ওয়েবসাইটকে 3টি অ্যাঙ্গেল থেকে অ্যাটাকের ছক কষে থাকে। এই 3টি হলো: 1 ওয়েব সার্ভার, 2 ওয়েব অ্যাপ্লিকেশন এবং 3 ওয়েব ইউজার। ওয়েব সার্ভার। প্রতিটি ওয়েবসাইট একটি হোস্টিং বা রিমোট সার্ভারে থাকে, আর এই সার্ভারের কোনো ওপেন পোর্ট বা নেটওয়ার্ক ভালনারেবিলিটি অথবা কোনো সার্ভিস ত্রুটিকে কাজে লাগিয়ে হ্যাকার সার্ভারে আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পারে। সাধারণত সার্ভারের যদি প্রোগ্রামে কোনো বাগ থাকে, ভুল কনফিগারেশন করা থাকে, ডিফল্ট ইউজার পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সমস্যাযুক্ত প্লাগইন ইউজ করা হয়, রিমোট অ্যাক্সেস এনাবল থাকে এবং অপ্রয়োজনীয় সার্ভিস অন থাকে, তাহলে হ্যাকাররা সহজেই ওয়েব সার্ভারটি হ্যাক করতে পারে। ওয়েব সার্ভার হ্যাকিং কয়েকটি ধাপে করা হয়ে থাকে। সেগুলো হলো ইনফরমেশন গ্যাদারিং, স্ক্যানিং, সাইট মিররিং এবং সেশন হাইজ্যাকিং। ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ওয়েব সার্ভারে রান করা সোর্স কোড এবং ওয়েব ইউজারদের মধ্যে একটি ইন্টারাকশন ঘটে থাকে। তাই সোর্স কোডের কোনো এরর বা সীমাবদ্ধতা ওয়েব অ্যাপ্লিকেশনকে হ্যাকিং অ্যাটাকের জন্য সংবেদনশীল করে তুলতে পারে। বিভিন্নভাবে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাক হয়ে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু পদ্ধতি হল হ্যাকিং ক্লায়েন্ট সাইড কন্ট্রোল, হ্যাকিং অথেন্টিকেশন, হ্যাকিং সেশন, ইউজার হ্যাক করে, ওয়েব সার্ভার হ্যাক করে। ওয়েব ইউজার। ওয়েবসাইট হ্যাকিংয়ের তৃতীয় টার্গেট হলো ওয়েব ইউজার বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীগণ। এই ওয়েব অ্যাপ্লিকেশন ইউজার আবার দুই ধরনের হতে পারে: ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো ইন্টারনাল ইউজার বলতে ওই সব ব্যক্তিদের বোঝায় যারা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ম্যানেজ করে থাকে, যেমন ওই সিস্টেম বা সাইটের অ্যাডমিনিস্ট্রেটর ও প্রোগ্রামারগণ। আর এক্সটার্নাল ইউজার বলতে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর ক্লায়েন্ট বা কাস্টমারদেরকে বোঝানো হয়। এই ক্ষেত্রে হ্যাকাররা ক্রস সাইট স্ক্রিপ্টিং, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো অ্যাটাকগুলো পরিচালনা করে থাকে। এই 3 ধরনের টার্গেটের প্রত্যেকটির ভালনারেবিলিটি, এক্সপ্লয়েট এবং পেলোডস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর তাই হ্যাকাররাও এই টার্গেটগুলোকে অ্যাটাকের জন্য ভিন্ন ভিন্ন টুলস ও টেকনিক ইউজ করে থাকে।
এখন আসুন আমরা হ্যাকিংয়ের বিভিন্ন ফেজ বা স্টেপ সম্পর্কে জেনে নেই। হ্যাকিংয়ের ধাপসমূহ। হ্যাকিং কিংবা ইথিক্যাল হ্যাকিং উভয়ের কর্মপদ্ধতি মোটামুটি একই, পার্থক্য থাকে কেবল নীতি বা উদ্দেশ্যে। একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা ইথিক্যাল হ্যাকার হ্যাকিংকে ব্যবহার করেন সিস্টেমের দুর্বলতা দূর করে তাকে নিরাপদ করার জন্য। অন্যদিকে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার হ্যাকিংকে ব্যবহার করেন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করার জন্য। যা হোক, হ্যাকাররা হ্যাকিংয়ের সময় প্রধানত 5টি ধাপ অনুসরণ করে থাকে। এগুলো হলো: 1. রিকনাসেন্স, 2. স্ক্যানিং, 3. গেইনিং অ্যাক্সেস, 4. মেইনটেইনিং অ্যাক্সেস এবং 5. কভারিং বা ক্লিয়ারিং ট্র্যাকস। আমরা এবার এই প্রতিটি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রিকনাসেন্স। একে ফুটপ্রিন্টিং এবং ইনফরমেশন গ্যাদারিংও বলা হয়। বাংলায় এটাকে বলা যায় তথ্য সংগ্রহকরণ। রিকনাসেন্স হলো হ্যাকিং কিংবা ইথিক্যাল হ্যাকিংয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপে একজন হ্যাকার মূলত প্রস্তুতি গ্রহণ করে। সে যে সিস্টেম বা ওয়েবসাইটকে টার্গেট করেছে তার সম্পর্কে সম্ভাব্য সব ধরনের তথ্য সংগ্রহ করে। এসব তথ্য 3টি বিষয়কে কেন্দ্র করে সংগ্রহ করা হয়। এগুলো হলো নেটওয়ার্ক, হোস্ট এবং সিস্টেম সংশ্লিষ্ট লোকজন। অর্থাৎ টার্গেট সিস্টেম বা ওয়েবসাইটটি যে নেটওয়ার্ক এবং হোস্টে আছে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এবং যেসব এমপ্লয়ি ওই সিস্টেমে দায়িত্বরত আছে তাদের সম্পর্কেও তথ্য জড়ো করতে হয়। এছাড়া ফুটপ্রিন্টিং বা তথ্য সংগ্রহ দুইভাবে হয়ে থাকে। এগুলো হলো অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং এবং প্যাসিভ ফুটপ্রিন্টিং। অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং বা প্রত্যক্ষ তথ্য সংগ্রহ। টার্গেট সিস্টেম বা সাইটে সরাসরি ইন্টারঅ্যাক্টের মাধ্যমে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন তাকে বলে অ্যাক্টিভ ফুটপ্রিন্টিং। অ্যাক্টিভ ফুটপ্রিন্টিংয়ের জন্য যেসব টুল প্রয়োজন হয় তার সবগুলো একসাথে প্যারট কিংবা কালি লিনাক্সের মতো অপারেটিং সিস্টেমে ইনস্টল অবস্থায় পাওয়া যায়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত টুলগুলো হলো এনম্যাপ, পিং, ট্রেসরুট, নেটক্যাট, ওয়ারশার্ক, ওপেনভাস, সিকুয়েল ম্যাপ, ডিএনএস রেকন, ডাব্লিউপি স্ক্যান, নিকটো, ডারবাস্টার ইত্যাদি। প্যাসিভ ফুটপ্রিন্টিং। আর সরাসরি টার্গেট সিস্টেম বা সাইটে টুলের মাধ্যমে স্ক্যান না করে যদি টার্গেট সংক্রান্ত তথ্য তাদের পাবলিক সাইট বা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা হয় তখন তাকে বলে প্যাসিভ ফুটপ্রিন্টিং। বাংলায় এটাকে আমরা বলতে পারি পরোক্ষ তথ্য সংগ্রহ। প্যাসিভ ফুটপ্রিন্টিংয়ে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ টুল হলো হুইস, শোডান, এনএস লুকআপ, ডিএনএস রেকন, বেলাটি, ডিএনএস স্ক্যান, গুগল ডর্ক, নেটক্রাফট, ওসিন্ট ফ্রেমওয়ার্ক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইত্যাদি। ওয়েবসাইট ফুটপ্রিন্টিংয়ের সময় প্রথমত যে তথ্যগুলো সংগ্রহ করা হয় সেগুলো হচ্ছে হুইস ডিটেলস, কোন অপারেটিং সিস্টেম রয়েছে তার ডিটেলস, সিস্টেমে ব্যবহৃত সফটওয়্যার এবং তাদের ভার্সন, ওয়েবসাইটের সাবডোমেইনস সমূহ, সিস্টেম ফাইল নেম এবং ফাইল পাথ, স্ক্রিপ্টিং প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটটি সিএমএস হলে তার ডিটেলস এবং সাইট সংশ্লিষ্ট স্থান ও ব্যক্তিদের কন্ট্যাক্ট ডিটেলস। এবার আসুন দেখি কিভাবে এসব তথ্য সংগ্রহ করা হয়। হুইস। হুইস হচ্ছে একটি পাবলিক ডেটাবেস যেখানে রেজিস্ট্রেশন করা সব ডোমেন নেমগুলো সংরক্ষণ করা হয়। যে কোনো ওয়েবসাইট সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহের জন্য এই ডেটাবেজের সাহায্য নেওয়া হয়। হুইস সাইটে গিয়ে টার্গেট ওয়েবসাইটের অ্যাড্রেস লিখে সার্চ দিলে তার ডোমেন নেম, সার্ভার, রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি ইনফরমেশন পাওয়া যায়। অবশ্য ওই টার্গেট ওয়েবসাইটের অ্যাডমিন যদি কোনো বিশেষ তথ্য প্রাইভেট করে রাখেন তাহলে সেটা এখানে পাওয়া যাবে না। ওয়েবসাইট। তথ্য সংগ্রহের একটি বড় উৎস হলো টার্গেট ওয়েবসাইটটি নিজেই, কারণ প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তাদের নিজেদের সম্পর্কে অনেক তথ্য সরবরাহ করা থাকে। এখান থেকে হ্যাকাররা বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে থাকে। এছাড়া গুগল ম্যাপ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করা যায়। গুগল ডর্ক। এটি বিশেষ উদ্দেশ্যে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহারের একটি কৌশল। গুগল ডর্ক ব্যবহার করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনা সম্ভব যা ওয়েবসাইটের নিরাপত্তা ঝুঁকির কারণ হতে পারে। টার্গেট ওয়েবসাইটের তথ্য সংগ্রহের জন্য builtwith.com, archive.com এর মতো সাইটেও সাহায্য নেওয়া যায়। এছাড়া মেলটেগো, ওয়েব স্পাইডার, হোয়াটওয়েব,
ওয়েবসাইট ওয়াচার, ওয়েব ডেটা এক্সট্রাক্টর কিংবা বিভিন্ন স্ক্র্যাপিং সফটওয়্যার ইউজ করা যায়। স্ক্যানিং। রিকনাসেন্সের পরবর্তী ধাপ হলো স্ক্যানিং। এই ধাপে একজন হ্যাকার তার টার্গেট সিস্টেমকে স্ক্যান করে, অর্থাৎ সিস্টেমে বিদ্যমান সমস্যা ও দুর্বলতাগুলোকে শনাক্ত করার চেষ্টা করে। যেমন সিস্টেমের কোন পোর্টগুলো ওপেন আছে, কোন সার্ভিস ওপেন আছে ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। আর এই কাজে বিভিন্ন ধরনের টুলস ইউজ করা হয়। স্ক্যানিং 3 ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো পোর্ট স্ক্যানিং। এই পর্যায়ে খুঁজে দেখা হয় কোন কোন পোর্ট ওপেন রয়েছে, হোস্টে রান করা কোন কোন সার্ভিস ওপেন রয়েছে। এর জন্য বিভিন্ন টুলস ব্যবহার করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইনম্যাপ। দ্বিতীয়টি হলো নেটওয়ার্ক স্ক্যানিং বা নেটওয়ার্ক ম্যাপিং। এখানে কোন নেটওয়ার্ক টপোলজি, রাউটার্স ইউজ করা হয়েছে, ফায়ারওয়াল আছে কিনা, হোস্ট সংক্রান্ত তথ্য, কি কি পিং করে রিপ্লে পাওয়া যায়, অ্যাভেলেবল কি কি আইপি আছে ইত্যাদি খুঁজে দেখা হয় এবং প্রাপ্ত এসব তথ্যের আলোকে তার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করা হয়, যা হ্যাকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নেটওয়ার্ক স্ক্যানিংয়ের জন্য বিভিন্ন টুলস রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নেটস্ক্যান টুলস প্রো। তৃতীয় স্ক্যানিংটি হলো ভালনারেবিলিটি স্ক্যানিং। এই পর্যায়ে দেখা হয় টার্গেট সিস্টেমের কোনো সিকিউরিটি হোল বা ভালনারেবিলিটিস আছে কিনা যা এক্সপ্লয়েট করা যাবে। ভালনারেবিলিটি স্ক্যানিং সাধারণত বিভিন্ন অটোমেটেড টুল দিয়ে করা হয়, যেমন নেসাস। গেইনিং অ্যাক্সেস। গেইনিং অ্যাক্সেস হলো রিকনাসেন্স এবং স্ক্যানিং করে যে তথ্য সংগ্রহ করা হয়েছে সেই তথ্যগুলো দিয়ে সিস্টেমে প্রবেশ করা। এই ধাপে হ্যাকার তার সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন হ্যাকিং টুল ও মেথড প্রয়োগ করে টার্গেট সিস্টেম বা নেটওয়ার্কে ঢুকে পড়ে। সিস্টেমে প্রবেশের পর হ্যাকার তার অবস্থানকে অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে উন্নীত করে এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইনস্টল করে অথবা ডেটা পরিবর্তন বা গোপন করে। গেইনিং অ্যাক্সেস করার জন্য হ্যাকাররা বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি টুলস হলো মেটাএক্সপ্লয়েট। মেইনটেইনিং অ্যাক্সেস। সিস্টেমটি ভালনারেবল শুধু এটা দেখানোর জন্য একজন হ্যাকার সিস্টেম ব্রেক করতে পারে, যেমনটা একজন ইথিক্যাল হ্যাকার করে থাকে আর কি। আবার ওই হ্যাকার যদি ব্ল্যাক হ্যাট হয় আর তার খারাপ উদ্দেশ্য থাকে, তাহলে সে একবার লগ ইন করেই ক্ষান্ত হবে না, বরং অ্যাডমিনের অগোচরে ওই সিস্টেমে নিয়মিত আসা যাওয়ার একটা গোপন পথ তৈরি করে রাখবে। এটা সে করবে সিস্টেমের মধ্যে কোনো ট্রোজান, রুটকিটস অথবা অন্য কোনো ম্যালিশিয়াস ফাইল ইনস্টল করার মাধ্যমে। এর ফলে হ্যাকার সিস্টেমটি যে কোনো জায়গা থেকে মেইনটেইন করতে পারবে। টার্গেট সিস্টেমকে নিয়ে যে পরিকল্পনা তার রয়েছে তা সম্পন্ন না হওয়া অবধি এই অ্যাক্সেস সে মেইনটেইন করবে। আর এটাই মেইনটেইনিং অ্যাক্সেস। হ্যাকিংয়ের এই ধাপটি মূলত ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হয়। এজন্য ম্যালওয়্যার হিসেবে সাধারণত ভাইরাস, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, র্যানসমওয়্যার ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। কভারিং ট্র্যাক্স বা ক্লিয়ারিং ট্র্যাক্স। কোনো চোরই ধরা পড়তে চায় না, তাই হ্যাকাররাও হ্যাকিং অ্যাক্টিভিটির প্রমাণগুলো নষ্ট করে দেয় যাতে পরবর্তীতে কেউ তাকে ট্রেস করতে না পারে। যতবার কোনো সিস্টেমে লগ ইন করা হবে ততবারই লক তৈরি হবে। হ্যাকার এই লক ভ্যালুগুলো মডিফাই বা ডিলিট করে দেয়, তার ইনস্টল করা সকল অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দেয় এবং তার তৈরি করা ফোল্ডারগুলো ডিলিট করে দেয়। এটাকেই মূলত কভারিং বা ক্লিয়ারিং ট্র্যাক্স বলা হয়। এটি হ্যাকিংয়ের সর্বশেষ ধাপ। তো আজকের ভিডিওতে আমরা ওয়েব হ্যাকিং ও তার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আগামী পর্বে ইনশাল্লাহ এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।